আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, আমাদের নিয়মিত আয়োজন বাংলা প্রথম পত্রের সকল গদ্য পদ্য নাটক উপন্যাস এমসিকিউ এর আজকের পর্বে আমরা আলোচনা করব বিদ্রোহী কবিতা থেকে বিগত বছরগুলোতে আসা কিছু এমসিকিউ নিয়ে। ওকে, তাহলে আসো আমরা শুরু করি। তো প্রথমে আমি এই ক্লাসটা শুরুর আগে তোমাদেরকে একটা সাজেশন দেব। তোমরা যারা বিদ্রোহী কবিতার উপরে কনসেপ্ট ক্লিয়ার রাখো না, তোমরা চাইলেই ছোট একটা ক্লাসের মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ার করে আসতে পারো। আমাদের চ্যানেলে গিয়ে দেখলেই আমাদের প্লেলিস্টে রিশা আপুর বিদ্রোহী কবিতার ক্লাসটা পেয়ে যাবে। তোমরা আগে, আমি সাজেস্ট করব তোমরা আগে ক্লাসটা করো ঠিক মতো, তারপর বই পড়ে তারপরে এসে আমাদের এমসিকিউ সলভ ক্লাসটা করো, তাহলে তোমার জন্য সর্বোচ্চ ভালো হবে। ওকে, তাহলে দেখো আমাদের যে প্রথম প্রশ্নটা, 1972 সালে কার উদ্যোগে কাজী নজরুল ইসলামকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে এনে নাগরিকত্ব এবং জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হয়? ওকে, সো এটা আমরা সবাই জানি। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম কোথায়? ভারতের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। তো সেখান থেকে 1972 সালে স্বাধীনতার পর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার উদ্যোগে দেশে আনা হয় এবং তাকে কি জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। সো এখানে এই প্রশ্নটা এসেছে কই থেকে? কবি পরিচিতি থেকে। সো তোমাদেরকে আমি আগেও বলেছি যে তুমি যখন কবি পরিচিতি পড়বা, তুমি আগে দেখবা আগে বিগত বছরগুলোতে কোন কোন কবির জন্মসাল এবং মৃত্যু সাল এসেছে। সো তুমি দেখবা কাজী নজরুল এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই দুজনের ক্ষেত্রে কিন্তু কবি পরিচিতি থেকে অনেক বেশি প্রশ্ন আসে। আমরা দেখেছি জসীমউদ্দিনের জন্মসাল এসেছে। সো যেগুলো আগে এসেছে, সো তুমি সেইগুলাই একটু পড়া ট্রাই করবা, ঠিক আছে? অন্যান্য এক্সট্রা সব মুখস্থ করার দরকার নেই। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা দেখবো এখানে বিদ্রোহী কবিতায় অকাল বৈশাখীর ঝড়ের সাথে কার তুলনা করা হয়েছে? ওকে, সো এখানে একটা জিনিস কি, তোমাকে আমরা দেখলাম, আমরা দুইটা কবিতা কিন্তু অলরেডি পড়ে এসেছি। তারপরে প্লে লিস্টের 3 নম্বর ভিডিওতে আমরা কি দেখছি যে তোমার কবিতার লাইন থেকে ডিরেক্ট প্রশ্ন আসে। সো তোমার এখন বলতে পারো যে ভাইয়া কবিতার লাইন কি মুখস্থ করবে একদম লাইন টু লাইন? সেটা বলছি না, তোমার কবিতার লাইন মুখস্থ করতে হবে না। তুমি যদি বারবার পড়ো, কনসেপ্ট ক্লিয়ার করে যদি পড়ো, তাহলে দেখবে কি আর মুখস্থ করতে হচ্ছে না, তুমি এমনিই পারছো। ঠিক আছে, সো এখানে দেখো আমরা সবাই কবিতায় দেখেছি যে অকাল বৈশাখী ঝড়ের সাথে কি তুলনা করা হয়েছে। অপশন দেখলে বুঝতে পারবে কি, এলোকেশের, তাই না? আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, এই লাইনটা পড়েছো না তোমরা? সো এখানে বোঝানোর কিছু নেই, তোমার কবিতার লাইন কিন্তু মনে রাখতে হবে, বা তোমার আসলে মুখস্থ না করলেও দেখবা যে আসলে মোটামুটি মনে থাকে। যদি একটু পড়ো না বারবার, দেখবা যে একটা মাথায় এসে যায় একের পর এক। ওকে, তারপর দেখো আমি দোলে যায় যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, এই পংক্তির মাধ্যমে কি বোঝানো হয়েছে? দোলে, এখানে দোলে মানে কি দল না, কোন টিম না, এটা কি মারিয়ে যাওয়া। ঠিক আছে, পা দিয়ে মারিয়ে যাওয়া, পা দিয়ে মারিয়ে যাওয়া মানে ধরো একদম পা দিয়ে পিষ্টে ফেলা। ওকে, পা দিয়ে মারিয়ে যাওয়া বা একদম পিষ্টে ফেলা। কবি কি বলছে এখানে? আমি দোলে যায় যত বন্ধন, মানে কবি যত সম্পর্ক আছে সবকিছুকে একটু পা দিয়ে পিষ্টে যায়। যত নিয়ম কানুন শৃঙ্খল, মানে কবি কোনো আইন কানুন কিচ্ছু মানছে না। এখানে আমরা কি দিয়ে বোঝাবো? দেখো, কবির কোনো পরোয়া নেই, কবি নির্ভর, কবি নির্ধান্দিক, কবি মুক্ত, এটা আসলে কোনো পরোয়া নেই। ঠিক আছে, কবি কাউকেই পরোয়া করছে না বিদ্রোহী কবিতায়। আমরা যদি কবিতার থিমটা দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো কবি কিন্তু কাউকেই পরোয়া করছে না। ওকে, এরপর দেখো বিদ্রোহী কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটা? দেখো এখানে অরফিয়াস। অরফিয়াস কিন্তু কোনো ঐতিহাসিক চরিত্র না। এই প্রশ্নটা কই থেকে এসেছে? এটা কিন্তু এসেছে শব্দার্থ থেকে। ঠিক আছে, শব্দার্থ থেকে। তো তোমাদেরকে আমি আবারও সাজেশন দিই, সব প্রশ্ন কিন্তু মূল বই থেকেই হয়। একটা গল্প বা কবিতা তুমি শব্দার্থ পড়বা, তুমি কবি পরিচিতিটা মোটামুটি পড়বা মনে রাখার মতো, তারপর তুমি হচ্ছে পাঠ পরিচিতিটাও পড়বা ঠিক মতো। ঠিক আছে, পাঠ পরিচিতি, পাঠ পরিচিতি। সো এই জিনিসগুলো যদি তুমি ঠিক মতো পড়তে পারো তাহলে কিন্তু সবকিছুই তোমার হয়ে যাবে। সো এখানে দেখো অরফিয়াস কিসের চরিত্র? সে কি একটা পৌরাণিক চরিত্র না? তার মানে কি সে পুরাণের চরিত্র একটা, মানে কি মিথ। তিনি হচ্ছে গ্রিক মিথোলজি একটা ক্যারেক্টার। ইসরাফিল, ইসরাফিল কি একটা রিলিজিয়াস ক্যারেক্টার না, বা রিলিজিয়ানের একটা ক্যারেক্টার? তারপর দেখো নটরাজ, মানে কি উনিও একটা রিলিজিয়ানের ক্যারেক্টার, শিব। তাহলে এখানে দেখো চেঙ্গিস, চেঙ্গিস কি? তিনি মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, তিনি কি ঐতিহাসিক একটা চরিত্র। ঠিক আছে, ঐতিহাসিক চরিত্র। তাহলে এখানে কে? চেঙ্গিস, তিনি কে? মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ওকে,
সো এখানে আমরা কি দেখতে পেলাম, বিদ্রোহী কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটা, সেটা কি চেঙ্গিস। সো তুমি যখন কবিতাটা পড়বা তোমার কবিতাকে ভালো মতো ডাইসেকশন করে তারপর পড়তে হবে। ওকে, তারপর আসো আমরা সামনের দিকে মুভ করি। এখানে বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুত হিসেবে ব্যবহৃত মানে পরিচয় দিয়েছেন। সুত মানে কি, আমরা দেখেছি কবিতায় সুত মানে কি, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, মানে কি আমি বিশ্ববিধাত্রীর বিদ্রোহী ছেলে। তো এটা কি ছেলে, ওকে, ছেলে বা তনয় বা পুত্র, এগুলো কি আমাদের ছেলের সমার্থক কিছু শব্দ, ঠিক আছে। সো কবিকার বিশ্ববিধাত্রীর বিদ্রোহী ছেলে, বিশ্ববিধাত্রীর বিদ্রোহী ছেলে, বিশ্ববিধাত্রীর বিদ্রোহী ছেলে। ওকে, তাহলে এখানে দেখো দুর্বাসা, ইন্দ্রাণী, বিশ্বামিত্র, পরশুরাম। এখানে দেখো কবি কার সুত নিজেকে, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, তার মানে অ্যান্সারটা কি হবে, বিদ্রোহী হতে পারে এখানে, বিশ্ববিধাত্রী হতে পারে। সেখানে বিশ্বামিত্র শিষ্য এটা হয় না, পরশুরামও না, ইন্দ্রাণীও না, দুর্বাসাও না, সেখানে কি বিশ্ববিধাত্রীর হবে অ্যান্সারটা। ওকে, এটা হবে অ্যান্সার, মানে বিশ্বামিত্র না, বিশ্বামিত্র শিষ্যের কথা বলা আছে, এখানে কি বিশ্ববিধাত্রীর, আমি বিদ্রোহী, বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। ওকে, তারপর আসো আমরা সামনে যাই। এখানে দেখো চির উন্নত মমশির কথাটি কিসের পরিচায়ক, দেখো বলবীর, বল উন্নত মমশির মানে কি, এখানে চির উন্নত মানে কি সমুন্নত, সর্বদা, চির মানে কি সর্বদা মানে সব সময়, অলওয়েজ, ওকে, সর্বদা, উন্নত মানে কি সমুন্নত, মমশির মানে কি, মম মানে হচ্ছে আমার, মাইসেলফ, এমন আমার, ঠিক আছে। শির মানে কি মস্তক বা মাথা, মস্তক। তুমি যদি এই কবিতাটাকে এরকম ভালোভাবে ডাইসেক্ট করে পড়তে চাও, তুমি কিন্তু আমাদের চ্যানেলে সার্চ দিয়ে আমাদের প্লেলিস্ট থেকে কবিতাটা পড়ে নিতে পারো, ঠিক আছে। চির উন্নত মমশির মানে আমার মাথা সর্বদা সমুন্নত। এখানে দেখো হিমালয়ের মতো দৃঢ়তার না, আত্মদম্ভ প্রকাশের, এটা মাথা উঁচু করে রাখার না, অন্যায়ের সামনে মাথা নত না করার, এটাই কিন্তু আমাদের মেইন জিনিসটা হয়। ওকে, অ্যান্সারটা তাহলে আশা করি বুঝতে পেরেছো কেন মাথা তোমার সবসময় উঁচু কেন থাকবে। তুমি অবশ্যই হিমালয়ের মতো দৃঢ়তা দেখাতে চাবে না, তুমি আত্মদম্ভ প্রকাশ করবে না, মাথা উঁচু করে থাকা এটা কিন্তু হয় না। সো তুমি অন্যায়ের সামনে যখন মাথাটা উঁচু করে রাখতে চাবে সব সময়, তো তখন কি তোমার মাথাটা উঁচু হয়ে থাকবে। ওকে, তারপর দেখো এখানে আমরা সামনে যাই। ওকে, এখন আসো বিদ্রোহী কবিতায় কবি কাকে কুর্নিশ করেন, কুর্নিশ মানে কি কাকে তিনি সালাম জানান, ঠিক আছে। বিদ্রোহী কবিতায় কাকে সালাম জানান, কবি কিন্তু শুধুমাত্র নিজেকেই সালাম জানান। ওকে, তিনি কিন্তু নিজেকে, ঈশ্বরকেও এখানে না, মাতৃভূমিকেও না, মাতা পিতাকেও না। কবি কি বলেছেন দেখো, বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির, ঠিক আছে। সো এখানে কি কবি নিজেকে সালাম জানাচ্ছে। ওকে, তারপর দেখো মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য, চরণটিতে কি প্রকাশ পেয়েছে, দেখো মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, বাঁশির বাঁশরি আসলে কিসের প্রতীক, এটা কি প্রেমের প্রতীক না। তোমরা দেখোনি বাংলা সিনেমা তো হয়তো তোমরা দেখো নাই যে বাংলা সিনেমা আগে হচ্ছে বাঁশি বাজেত, তারপর তোমার হিরোইন এসে যেত, হ্যাঁ। সো এটা কি বাঁশিটা প্রেমের প্রতীক। আর হাতে রণতুর্য, রণতুর্য মানে কি তোমার হচ্ছে বিউগেল, এটা ঠিক আছে বিউগেল। তোমরা হচ্ছে দেখবা আসলে ওই যে যখন কুচকাওয়াজ হয় যখন একটা জিনিস বাজায় না, পা 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 পা, এই জিনিসটা, ঠিক আছে। হয়তো বেশি ভালো হয় না, এবার একটু দেখাইলাম তোমাদের, কারণ অনেকে তোমরা দেখো নাই বিউগেল জিনিসটা কি। সেই বিউগেলটা, রণতুর্য এটা কি, এটা আসলে দ্রোহের প্রতীক বা বিদ্রোহ বা যুদ্ধ বা দ্রোহ, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের এই যে মম এক হাতে বাঁকা বাঁশির বাঁশুরি আর হাতে রণতুর্য, এখানে কি প্রেম ও যুদ্ধ না, তারপর হচ্ছে দ্রোহ বিরহ না, সঙ্গীত দ্রোহ না, প্রেম এবং দ্রোহ দুইটা একসাথে। ওকে, এইখানে দেখো
বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার দণ্ড বলে অভিহিত করেছেন? দেখো কবিতা লাইনে কিন্তু আছে, আমি পিনাক পানির ডম্র ত্রিশূল ধর্মরাজের দণ্ড। তার মানে কি? ধর্মরাজের দণ্ড। ওকে, পরশুরাম না, ইসরাফিল না, পিনাক পানি না। পিনাক পানির কি? ডম্র ত্রিশূল ধর্মরাজের দণ্ড। সো তোমাকে বারবার যে কথাটা আমি বলছি, তুমি কিন্তু কবিতাটা ভালো মতো পড়বা। কবিতা ভালো মতো পড়লে কি হবে, বারবার বুঝে বুঝে তুমি অ্যান্সার করতে পারবা সবকিছু। ওকে, পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, সেখানে দেখো বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলে পরিচয় দিয়েছেন? দেখো, আমি ক্ষেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য। তারপর কি বলেছে? সে দাহন করিবে বিশ্ব। মানে কি? সে কার শিষ্য? কবি হচ্ছে বিশ্বামিত্র শিষ্য। ওকে, সো এটা হবে বিশ্বামিত্র। আর তোমাদেরকে আমি আবারও বলছি, আমি কিন্তু এমসিকিউ এ সবকিছু বিস্তারিত আলোচনা করছি না, কারণ অনেক টাইম লাগবে। তার আগে বারবার বলছি, তুমি যদি বিস্তারিত বুঝতে চাও তোমাকে কই যেতে হবে, আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্ট সেগমেন্টে দেখবা রিশা আপুর নেওয়া ভালো ক্লাস আছে, সেই ক্লাসটা দেখলে তুমি সব বুঝতে পারবে আশা করি। ওকে, তারপর দেখো বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস? আমি বিধবার বুকের ক্রন্দন শ্বাস হাহুতাশ হুতাশির। অপমানিতের না, অপমানিতের বুকের মরম বেদনা, উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবান, এটা আছে হাহুতাশ হুতাশির। তার মানে কি? হাহুতাশ হুতাশির, অপমানিতের মরম বেদনা, বিধবার বুকের কি? ক্রন্দন শ্বাস। ওকে, সো অ্যান্সারটা কি হবে? কার বুকে ক্রন্দন শ্বাস? বিধবার বুকে ক্রন্দন শ্বাস। ক্রন্দন শ্বাস জিনিসটা কি? আসলে যখন কেউ কান্না করে দেখবা, মানে তখন দেখবা একটা শ্বাস নিয়ে না, এমন হয় না একটা ব্যাপারটা? কান্না করার টাইমে তুমি খেয়াল করছো কিনা জানি না, এটাই হচ্ছে ক্রন্দন শ্বাস। ওকে, তারপর দেখো সামনে যাই আমরা। আমি শ্যামের হাতের বাঁশরি, মম বাঁশরির টানে বাঁশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। দেখো, মানে বাঁশরির টানে সে একদম সবাইকে সব ভুলিয়ে ফেলবে, ঠিক আছে, এমন একটা অবস্থা। আর সে কে? শ্যামের হাতের বাঁশরি, এটা বলছে কবি। এই পংক্তিতে কবির কোন সত্তা প্রকাশ পেয়েছে? দেখো, শ্যামের কিন্তু এখানে প্রেমিক সত্তাটা প্রকাশ পেয়েছে। বিদ্রোহী না, কঠোর না, কোমল, কোমল না, এখানে কবির কি প্রেমিক সত্তাটা, মানে শ্যামের হাতের বাঁশরি মানে কি? দেখো, শ্যাম কিন্তু মানে বাঁশরি, শ্যাম এবং বাঁশরি দুটো কি সত্তা? প্রেম, প্রেমের। হ্যাঁ, কবি নিজেকে প্রেমিক, বিদ্রোহী সবকিছুই দেখিয়েছেন এই কবিতাতে। ওকে, তারপর আসো এখানে, তিথি অত্যন্ত রাগী প্রকৃতির মেয়ে, ক্রোধান্বিত হলে হিতাহিত জ্ঞান থাকে না। তিথির সাথে বিদ্রোহী কবিতায় কার মিল রয়েছে? দেখো এখানে, দেখো চেঙ্গিস খান, চেঙ্গিস খানের কনটেক্সট এখানে কবিতায় কিন্তু বলা নাই তিনি কেমন ছিলেন, কিরকম। পিনাক পানির নিয়েও বলা নাই, নটরাজও বলা নাই। এখানে ক্ষেপা দুর্বাসা, ক্ষেপা দুর্বাসার কনটেক্সটটা কি? তিনি কিন্তু একজন মুনি ছিলেন, হ্যাঁ, কোপন স্বভাব বিশিষ্ট। তিনি কিন্তু প্রচন্ড রাগে ছিলেন, তিনি কিন্তু একদম অভিশাপ দিতেন, একটু রাগ করলে কি অভিশাপ দিয়ে ফেলতেন, ঠিক আছে। সো ওনার সাথে তিথির সাথে কাল মিল আছে ক্ষেপা দুর্বাসা। ওকে, তারপর আসেন আমরা সামনে মুভ করি একটু। বিদ্রোহী কবিতায় কবি বিশ্বকে নিক্ষত্রিয় করতে চান কেন? নিক্ষত্রিয় মানে কি? ক্ষত্রিয় মুক্ত, ক্ষত্রিয় মুক্ত। নিক্ষত্রিয় মুক্ত কেন করতে চান এবং ক্ষত্রিয় কারা? দেখো, হিন্দু ধর্মের যে বর্ণ ভেদ যেটা আছে, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ঠিক আছে। এখানে ক্ষত্রিয়রা কারা? ক্ষত্রিয়রা হচ্ছে তোমার কোন শ্রেণীটা? যোদ্ধা শ্রেণী, ঠিক আছে। ক্ষত্রিয়রা কারা? যোদ্ধা শ্রেণী। এই যোদ্ধা শ্রেণীদেরকে তিনি নিক্ষত্রিয় করতে চান কেন? কারণ তিনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চান। এই যে ক্ষত্রিয়রা, যোদ্ধারা, তারা কিন্তু পৃথিবীতে বারবার অশান্তি নিয়ে এসেছে। তিনি কিন্তু 21 বার ক্ষত্রিয়দেরকে নিধন করেছিলেন। ওকে, দেখেন এরপর আমরা সামনে যাই। কবি কার কুঠার দিয়ে বিশ্বকে নিক্ষত্রিয় করবেন? সেটা হচ্ছে কি? আমি পরশুরামের কঠোর কোঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব। এখানে কার? পরশুরামে। দেখো, দুর্বাসা কি ছিল? ক্ষেপা। অরফিয়াস কে ছিল? অরফিয়াস কি? তিনি তার সুর দিয়ে তার ভালোবাসার পাত্রী ইউরিডিসকে বাঁচাতে চেয়েছিলেন। হ্যাঁ, ইসরাফিল কি? ইসরাফিল হচ্ছে সিংহায় ফু দিবে। ওকে, সো এখানে কি হবে অ্যান্সার? পরশুরাম। ওকে, তারপর দেখেন বিদ্রোহী কবিতায় কবির অশান্ত হয়ে ওঠার কারণ কি? এখানে দেখো অ্যান্সার গুলা। নিপীড়িতের মানবতার জন্য, এটাকে আমরা ধরতে পারি। অবশ্যই শুরুতে মনে হচ্ছে কি? নিপীড়িতের মানবতার জন্য। হারানো ঐতিহ্য ফিরে পেতে এমন কোনো কনটেক্সট নাই। স্বাধীনতার জন্য এমন কিছু নাই। একাকিত্ব, হতাশা থেকে, এসব বলা নাই, কিন্তু কবিতার শেষে কিন্তু এটাকে ইন্ডিকেশন দেওয়া আছে। তবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারী খড়গ কৃপান ভীম রণভূমি ভূমিবে না, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। ওকে, সো এখানে
এটা বলেছে। তারপর আসো আমরা সামনে যাই। কার ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিত হবে না? এখানে দেখো, একটু আগে কিন্তু বলে আসলাম লাইনটা, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। সো এখানে উৎপীড়িতের হবে, ঠিক আছে। তো দেখো, তুমি কিন্তু যদি কবিতা ঠিক মতো না পারো, দেখো এখানে অত্যাচারিত তুমি অ্যান্সার করতে পারো, অন্য কিছু অ্যান্সার করার একটা সুযোগ থাকে। সো কবিতা বারবার বলছি, বুঝে বুঝে ঠিক মতো পড়লে কিন্তু তোমার প্রবলেম হবে না এইদিকে। আচ্ছা, এরপর আসো সামনে মুভ করি আমরা একটু। বিদ্রোহী কবিতা শেষ হয়েছে কোন প্রত্যাশার মধ্য দিয়ে? এখানে দেখো আমাদের শেষ যে লাইনটা, তবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারী খড়গ কৃপান ভীম রণভূমে ভূমিবে না, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। তাহলে দেখো, অত্যাচারীর বিনাশ, অন্যায়ের শাস্তি বিধান, ধ্বংসের মধ্য দিয়ে অত্যাচারের অবসান। ওকে, সেখানে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি, উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, ঠিক আছে, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন অবসান, মানে কি অত্যাচারের যে অবসান যেদিন হবে। ওকে, তিনি কিন্তু অত্যাচার নিয়ে কথা বলেছেন, সে কিন্তু অত্যাচারী নিয়ে কথা বলেনি। সো কবিতার যখন অ্যান্সার করবা এই ধরনের প্রশ্ন, খুবই সাবধানে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। ওকে, তারপর আসো সামনে যাই। এখানে শিখর হিমাদ্রির সবচেয়ে সহজ অর্থ কি? দেখো, শিখর মানে কি? শিখর মানে কি আমরা জানি না। শিখর মানে কি? চূড়া। শিখর মানে কি? চূড়া বা সর্বোচ্চ বিন্দু। হিমাদ্রির মানে কি? হিমাদ্রি মানে কি? হিমালয় পর্বতমালা, ঠিক আছে। হিমালয়, হিমালয় পর্বতমালা, হিমালয় পর্বতমালা। ওকে, ঠিক আছে। দেখো এখানে শিখর হিমাদ্রি মানে কি? তাহলে হিমালয়ের শিখা, এই তো এটা হয়। হিমালয়ের পাদদেশ না, হিমালয়ের শীর্ষচূড়া। আচ্ছা দেখো, এখানে শিখা মানে তো আসলে আগুন, আমি দুঃখিত, এটা হিমালয়ের আসলে শিখর। এখানে কি হবে? হিমালয়ের শীর্ষচূড়া। হিমালয়ের শীর্ষচূড়া যেটা, সেটাই হবে কি অ্যান্সার। হিমালয়ের যে শীর্ষচূড়া, সেটাই হচ্ছে কি অ্যান্সার। ওকে, মানে কি মাউন্ট এভারেস্ট, যেটা মাউন্ট এভারেস্ট সবচেয়ে বড় যেটা হিমালয়ের চূড়া, ঠিক আছে, সেটা কোনটা? মাউন্ট এভারেস্ট, সেটা। ওকে, তারপর আসো আমরা সামনের দিকে একটু মুভ করি। এখানে বিদ্রোহী কবিতায় নটরাজ বলতে কাকে বোঝানো হয়েছে? বিদ্রোহী কবিতায় নটরাজ বলো, আমি ধৈর্যটি এলোকেশে ঝড় ও কাল বৈশাখীর, ঠিক আছে, সেটা কে? মহাদেব। মহাদেবটা কে বলতো? মহাদেবটা কে? শিব। ওকে, এটা কবিতা ভালো মতো পড়তে হবে, বারবার বলছি। এরপর দেখেন, সুত শব্দের অর্থ কি? এটা কিন্তু আমরা একবার দেখে আসলাম, সেটা কি? পুত্র, ঠিক আছে। সুত, তারপর হচ্ছে দেখো তনয়, আমি বিদ্রোহী, আমি মহাবিদ্রোহী, বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। তনয় বলো, পুত্র বলো, তারপর হচ্ছে সন্তান বলো, এরকম অনেক কিছু আছে। ছেলে, আর ধরো যে বিভিন্ন ভাষায় বিভিন্ন জেলা ভিত্তিক সাওয়াল, ঠিক আছে, এরকম। তারপর চট্টগ্রাম হলে পোয়া। আচ্ছা, তারপর নোয়াখালী হলে কি? ফোয়া। ওকে, তারপর দেখো, বিদ্রোহী কবিতায় প্রণবনাদ বলতে কি বুঝিয়েছেন? এখানে প্রণবনাদ প্রচন্ড। প্রণবনাদ প্রচন্ড কি? এটা হচ্ছে ওঙ্কার ধ্বনি। মানে হিন্দু ধর্মের পুরাণ অনুযায়ী, হিন্দু ধর্ম অনুযায়ী তাদের কিন্তু যখন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, তখন কি একটা প্রচন্ড ওঙ্কার ধ্বনি দেওয়া হবে, ঠিক আছে, সেটাই কি? প্রণবনাদ। প্রণবনাদ প্রচন্ড। ওকে, তারপর দেখো, বিদ্রোহী কবিতা এখানে অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়েছে? অগ্নিবীণাটা প্রকাশিত হয়েছিল তোমার 2022 সালে, 1922 সালে, সরি, 1922 সালে কিন্তু প্রথম এই অগ্নিবীণা কাব্যগ্রন্থটা প্রকাশ পেয়েছিল, ঠিক আছে। বিদ্রোহী কবিতার শতবর্ষ পূরণ হয়েছে কবে? এখানে বিদ্রোহী কবিতাটা লেখা হয়েছিল 2020 সালে, হচ্ছে এটা হয়েছে, এটা লেখা হয়েছিল কবে? 1920 সালে। কিন্তু কবিতাটা প্রকাশ হয়েছিল, গ্রন্থটা অগ্নিবীণাটা, সেটা কি? 1922 সালে। এটা মনে রাখবা, 1920 সালে কি হয়? বিদ্রোহী কবিতা লেখা হয়, ঠিক আছে। 1920 সালে কি হয়? বিদ্রোহী কবিতা লেখা হয়। 1922 সালে গিয়ে অগ্নিবীণা কাব্যগ্রন্থটা কি প্রকাশিত হয়। ওকে, এটা হচ্ছে উল্টাপাল্টা করা যাবে না, এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, আসেন সামনের দিকে যাই আমরা। এখানে বিদ্রোহী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? সেটা কি? অগ্নিবীণা। কত সালে প্রকাশিত হয়েছিল? 1922 সালে। ওকে, তারপর আসেন, কোথায় গেল? আচ্ছা,
এখানে বিদ্রোহী কবিতার মূল চেতনা প্রকাশিত হয়েছে কোন পংক্তিতে? এখানে দেখো, সংসারে গড়িব এক নতুন সমাজ, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। দেখো, এখানে কিন্তু জন্মভূমি নিয়ে কিছু নাই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, দেশকে ভালোবাসা নিয়েও তেমন কিছু নাই, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে এমন কোন থিমও নাই। সো সংসারে গড়িব এক নতুন সমাজ, কবিতার শেষের দিকে কিন্তু এই থিমটা তুমি পাবে। ঠিক আছে, কি থিম ছিল সেখানে? মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। কবে শান্ত হবে? যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারী খরা কৃপান ভীম রণভূমি ভুনিবে না। ঠিক আছে, এইটা। এখানে দেখো, জাগরে কিষান সপ্ত গিয়েছে, কিসের আর ভয়? উদ্দীপকটি এই বিদ্রোহী কবিতা যে ভাব ফুটে উঠেছে, এখানে দেখো, জাগরে কিষান সপ্ত গেছে, কিসের ভয়? মানে ভয় পাওয়া যাবে না। ঠিক আছে, এখানে দেখো, এখানে মানে বিদ্রোহ কি হয় না। ঠিক আছে, এখানে কি দেখো, প্রতিবাদটাও হয় না, এখানে প্রতিরোধ সেটাও হয় না। এখানে কি বুঝিয়েছে? আসলে এখানে সংগ্রাম বুঝিয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু কি বুঝিয়েছে? সংগ্রাম। দেখো এখানে তা তো সব গিয়েছে, সে এখন আর কিসের ভয়? সবকিছু করে ফেলেছে, এখন তাকে কি করতে হবে? তাকে সংগ্রাম করতে হবে এখন। ঠিক আছে, এরপর দেখো, জাগরে কৃষাণ সপ্ত গেছে, কিসের আর ভয়? উদ্দীপকটিতে বিদ্রোহী কবিতা যে ভাব ফুটে উঠেছে, সেটা এখানে দেখো, বিদ্রোহ, সংগ্রাম, প্রতিবাদ, প্রতিরোধ। এখানে কিন্তু বিদ্রোহ মানে সব তো চলেই গিয়েছে, আমরা হারানোর কি আছে, তখন কি? তো এরকম টাইমে আমরা কি করি? বিদ্রোহ করি। ঠিক আছে, এই টাইপ জিনিসগুলো একটু ডাউট হবে তোমার, বাট বুঝে শুনে অ্যান্সার করে তাহলে হয়ে যাবে আশা করি। তারপর দেখো, মহাজনের কাছ থেকে টাকা নিয়ে লতিফ একটি চায়ের দোকান দিয়েছে, সাপ্তাহিক সুদ দিতে দিতেই সে হয়রান, ব্যবসাতে লাটে ওঠার অবস্থা, গ্রামে লতিফের মতো অনেকেই মহাজনের অত্যাচারে জর্জরিত, একদিন লতিফের নেতৃত্বে সবাই মহাজনের বিরুদ্ধে ফুঁসে ওঠে। উদ্দীপকের বিদ্রোহী কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? দেখো এখানে, এখানে দেখো, প্রতিশোধ পরায়ণতা এটা কিন্তু না, অসাম্প্রদায়িকতা এটাও কিন্তু না, এখানে দেখো বিদ্রোহী চেতনা। তোমার ডাউট হতে পারে কোনটা কোনটা দিয়ে, বিদ্রোহী চেতনা, উচ্চ শ্রেণী অত্যাচার। দেখো আমাদের কবিতায় কিন্তু উচ্চ শ্রেণী অত্যাচার সেভাবে তুলে ধরা হয়নি। সো অ্যান্সারটা কি হবে? বিদ্রোহী চেতনা। ওকে, একটু বুঝে বুঝে দেখো, কবিতার থিম যাই থাকুক, যখন এই ধরনের ডাউট হবে তোমার অপশনস এর মধ্যে কবিতায় কি বলা আছে সেটা তোমার দেখতে হবে। হ্যাঁ, কবিতায় যা বলা আছে সেটা অনুযায়ী অ্যান্সার করবা। এরপর দেখো এখানে, ভাঙা ঘর ভাঙা ভিটেতে জমেছে নির্জনতার কালো, হে মহামানব এখানে শুকনো পাতার আগুন জ্বালো। উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ পংক্তি কোনটি? এখানে দেখো, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, বলো বীর বলো অন্যতম শির, আমি মানি না কোনো আইন, আমি উন্মনমন উদাসীর। দেখো এখানে, এখানে বলছে শুকনো পাতার আগুন জ্বালতে। ঠিক আছে, তার মানে কি? আমি উন্মনমন উদাসীর হবে না, আমি মানি না কোনো আইন এটাও হবে না, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি মানে প্রেম নাই এখানে, এখানে কি মাথা উঁচু করতে হবে। ঠিক আছে, ওকে। তারপর আসো, ভাঙা ঘর ভাঙা ভিটের, ভাঙা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো, হে মহামানব এখানে শুকনো পাতার আগুন জ্বালো। আগেরটাই। উদ্দীপকে বিদ্রোহী কবিতার কোন ভাবের প্রকাশ ঘটেছে? দেখো, মহানুভবতার অনিন্দ প্রকাশ, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার যে আহ্বান সেটা। তারপর দেখো, বিদ্রোহী চেতনার অবসানের আহ্বান, রাজশক্তিকে সতর্কতা প্রদান। ঠিক আছে, এখানে দেখো, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কি সোচ্চার হওয়ার যে আহ্বানটা, সেটাই কিন্তু আমাদের এখানে প্রকাশিত হয়েছে। ওকে, তারপর দেখো, কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালাবাহার, ভেঙে ফেল ওই ভোজনালয়ের যত তালা দেওয়াদার। এখানে উদ্দীপকের ভাববস্তুর সাথে বিদ্রোহী কবিতার কোন চরণটির সাদৃশ্য রয়েছে? দেখো, আমি ভেঙে করি সব চুরমার, আমি মানি না কোনো আইন, আমি অনিয়ম উশৃঙ্খল। দেখো এখানে সব ভেঙে ফেলতে বলছে না, এখানে দেখো আমি অবসান নিশে অবসান এটা তো হবে না, আমি অনিয়ম উশৃঙ্খল সেটাও হবে না, এখানে
আমি মানি না কোনো আইন, সেটাও হবে না। অ্যান্সারটা হবে কি, আমি ভেঙে করি সব চুরমার। এখানে কি সব ভেঙে ফেলতে বলতেছে না, সো এইটাই হবে থিমটা। ওকে, তারপর আসো আমরা আবার সামনের দিকে মুভ করি। এইখানে দেখো, কোথা চেঙ্গিস গজনী মাহমুদ, আগেরটাই আমাদের। কোশ্চেনটা হচ্ছে নিচে কোনটি সঠিক, আমাদের দেখতে হবে এখানে কোনটা সঠিক। দেখো, অন্যায়ের প্রতিবাদ আছে, অত্যাচারীর বিরুদ্ধে বিদ্রোহ আছে, নির্যাতিতের আত্মচিৎকার, সেটা কিন্তু আমাদের উদ্দীপকে নাই। ঠিক আছে, তুমি দেখো এখানে কি ভেঙে ফেলতে বলতেছে, কিন্তু নির্যাতিতের যে আত্মচিৎকার সেটা কিন্তু এখানে আপাতত নাই। ঠিক আছে, সো অ্যান্সার হবে কি 1 and 2। ওকে, তারপর আসো আমরা সামনে যাবো আবার। 12 বছর বয়সে কবি কোথায় যান? আমরা জানি সবাই কাজী নজরুল ইসলামের যে কবি পরিচিতি, সেখান থেকে তিনি কিন্তু 12 বছর বয়সে লেটুর দলে গান গেতে গিয়েছিলেন। ঠিক আছে, লেটুর দলে কি তিনি পালা গান করতেন। ওকে, তারপর আসো সামনে। লেটুর দলে যোগ দিয়ে নজরুল দলের জন্য কি রচনা করতেন? সে কিন্তু পালা গান রচনা করতেন। ওকে, পালা গান রচনা, তোমরা যারা পালা গান শুনেছো একটু জানিও আমাকে কমেন্টে। এখন আসলে রেগুলার হয় না, আগে কিন্তু গ্রামে গ্রামে পালা গান হতো। ওকে, মানে হচ্ছে বিভিন্ন ধরনের শ্রুতি গাওয়া বা এই ধরনের গান টান। এরপর দেখো, কাজী নজরুল ইসলাম কোথায় যোগদানের মাধ্যমে সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন? সেটা কিন্তু লেটুর দলে। লেটুর দলে গিয়ে সে যখন গান গাওয়া শুরু করে, শিখা শুরু করে, তখন থেকে কিন্তু তার মধ্যে একটা সৃষ্টিশীল সত্তা তৈরি হয়। সে নিজে নিজে গান বানায়, এভাবে আস্তে আস্তে সে কিন্তু বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি হয়ে উঠেছেন। ওকে, এরপর দেখো, নজরুল কোন যুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগ দেন? এটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ। আমরা জানি নজরুলের জন্ম হচ্ছে 1899 সালে, আর প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে 1914 থেকে 1918 সালে। ঠিক আছে, সো উনি কিন্তু মাত্র 18 বছর বয়স, এরকম টাইমেই 1917 সালের দিকে উনি কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিল। ওকে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ক্লাসটা করার জন্য। আমাদের এই প্লেলিস্টে আরো ক্লাস পাবে। আর তোমরা যারা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করতে চাও ক্লাসগুলো, ঋষা আপুর ক্লাস আছে, প্লেলিস্ট আছে, সেখান থেকে দেখে নিবে। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।